Hi, dear student. Welcome to your YouTube channel WBPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী, তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের এডুকেটর। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনা করছো। সামনেই WBCS পরীক্ষা রয়েছে, আমাদের ফর্ম ফিল আপ চলছে। তো আশা করি তোমরা প্রত্যেকেই এই পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। তো বলে রাখি, অবশ্যই খুব ভালোভাবে পড়াশোনা করো, একটা সময়ও এই সময়কালে নষ্ট করো না। আর এই সময়কালে একটা কিন্তু আমাদের রুটিন করে নিতে হবে, সেই রুটিন করে কিন্তু আমাদের পড়াশোনাটা করতে হবে। সেই রুটিনের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকবে যে পুরনো যে পড়াগুলো সেগুলো রিভিশনস দিতে হবে এবং প্রচুর পরিমাণে এই সময় কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং মক এক্সামসগুলো দিতে হবে। তাই আনএকাডেমি থেকে প্রতি রোববার 10টা থেকে 12:30 মক এক্সাম হয়ে থাকে WBCS এর ওপর। ট্রায়াম্প WBCS প্রিলিমিনারি মক টেস্ট প্রত্যেক রোববার 10টা থেকে 12:30। তো এই এক্সামসগুলো দিতে থাকো এবং দেখে নাও যে এই পরীক্ষার জন্য WBCS এর জন্য 2021 জন্য তোমরা কতটা প্রস্তুত, কোথায় তোমাদের সমস্যা হচ্ছে, কোথায় তোমাদের দুর্বলতা। তো অবশ্যই বলবো এই সময়টাকে খুব ভালোভাবে ব্যবহার করো, পুরনো পড়াগুলো পড়ো এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, ঠিক আছে? আর বলে রাখি যে এই ইউটিউব চ্যানেল WBPSC GS 101, এই ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সাথে ইন্ডিয়ান পলিটির বিভিন্ন জায়গা আমি তোমাদের সাথে আলোচনা করছি। আমি এই মুহূর্তে তোমাদের সাথে আলোচনা করছি যে টপিকটা, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসের আমি যে রাইটটা তোমাদের সাথে আলোচনা করছি সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডমের আর্টিকেল 19 আমি তোমাদের সাথে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব আর্টিকেল 20। তো ইতিমধ্যেই বেশ কিছু চ্যাপ্টার ইন্ডিয়ান পলিটির আমি তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ কনস্টিটিউশন, প্রিয়াম্বল, সিটিজেনশিপ, বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেগুলো আলোচনা করে ফেলেছি। এই মুহূর্তে আমি একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের সাথে আলোচনা শুরু করেছি, সেটা হচ্ছে গিয়ে তোমার ফান্ডামেন্টাল রাইটস। তো ফান্ডামেন্টাল রাইটসের যে রাইটটা নিয়ে আমি এখন আলোচনা করছি তোমাদের সাথে, সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম। আর বলে রাখি, এই সময়কালে WBCS এক্সামকে সামনে রেখে, WBCS এক্সামের কথা মাথায় রেখে আনএকাডেমি থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ কোর্স লঞ্চ করা হয়েছে WBCS এর ওপর, PSC SI ফুডের ওপর। তো এই কোর্সগুলোতে তোমরা জয়েন করো, তোমরা এনরোল করো এবং এই কোর্সগুলোর ক্লাস করে তোমরা তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি, আগামী দিনের যে পরীক্ষা প্রস্তুতি, সামনে যে পরীক্ষা রয়েছে সেটাকে আরও ভালো করে তৈরি করো। তো এরকমই দেখতে পাচ্ছ একটি কোর্স, ফাউন্ডেশন কোর্স অন ইন্ডিয়ান পলিটি ফর WBCS 2022, ঠিক আছে? যে কোর্সে আমি ইন্ডিয়ান পলিটির ক্লাস নিয়ে থাকছি এবং যেখানে ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশন একদম সিলেবাস, WBCS এর যে সিলেবাস, সেই সিলেবাসকে ফোকাস করে এখানে আমি ক্লাস নিয়ে থাকছি। তো এরকমই আরেকটি কোর্স যেটা ট্রায়াম্প 2, যেটা স্টার্ট হয়েছে 28 ডিসেম্বর থেকে। ট্রায়াম্প 2 যেটা স্টার্ট হয়েছে 28 ডিসেম্বর থেকে, 100 ডেজের একটা স্পেশাল কোর্স WBCS প্রিলিমস 2021 এর ওপর। যে কোর্সে আনএকাডেমির যারা টপ এডুকেটর, যারা দক্ষ এডুকেটর তোমাদের ক্লাস নিচ্ছেন, তোমাদেরকে গাইড করছেন যে কিভাবে 2021 WBCS এর জন্য তোমরা নিজেদেরকে তৈরি করবে। ঠিক এরকমই আরেকটি কোর্স যেটা হচ্ছে WBCS এর প্রিলিমসের ওপর, যেটা হচ্ছে NCERT সিলেবাসকে ফলো করে, ঠিক আছে? NCERT সিলেবাসকে ফলো করে 90 ডেজের হচ্ছে একটা কোর্স, যে কোর্সে NCERT ওপর আলোচনা করা হবে, NCERT রিসোর্স নিয়ে আলোচনা করা হবে, যেখানে সায়েন্স, আর্টস প্রত্যেকটা সাবজেক্ট এখানে আলোচনা করা হবে, হিস্ট্রি, ইকোনমিক্স, পলিটি, প্রত্যেকটা সাবজেক্ট এখানে তোমাদের সাথে আলোচনা করবেন আনএকাডেমির যারা এক্সপিরিয়েন্সড এবং দক্ষ যারা এডুকেটর। ওকে, ঠিক এরকমই আরেকটি কোর্স যেটা হচ্ছে 250 ডেজের হচ্ছে ফাউন্ডেশন কোর্স ফর WBCS 2022 প্রিলিমস ব্যাচ জে, যেটা স্টার্ট হয়েছে 28 ডিসেম্বর থেকে। যেটা একটা বলতে পারো ডিটেলস কোর্স, যেখানে বেসিক টু অ্যাডভান্স যে কোর্সে আলোচনা করবেন আনএকাডেমির এডুকেটররা। ওকে, ঠিক আরেকটি কোর্স যেটা হচ্ছে PSC SI ফুডের ওপর 120 ডেজের হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ কোর্স, ইচ্ছে পূরণ, যেটাও স্টার্ট হয়েছে 28 ডিসেম্বর থেকে PSC SI ফুডের ওপর। তো এই যে কোর্সগুলো তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে WBCS PSC SI ফুড, সেই এক্সামসগুলোর কথা মাথায় রেখে, সেই এক্সামসগুলোর যে সিলেবাস, সেই সিলেবাসকে মাথায় রেখে এই কোর্সগুলো লঞ্চ করা হয়েছে, যে কোর্সগুলোতে তোমরা এনরোল করো এবং কোর্সগুলোতে জয়েন করে ক্লাস করে তোমরা তোমাদের যে পরীক্ষার প্রস্তুতি সেটাকে আরও ভালো এবং মজবুত করো।
ঠিক আছে। কিন্তু এই কোর্সগুলোতে জয়েন করতে গেলে তোমাদের আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে। লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে তোমাদেরকে এই কোর্সগুলোতে জয়েন করতে হবে। আর আনএকাডেমি লার্নিং অ্যাপ কিভাবে ডাউনলোড করবে তো বলে রাখি, এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে আনএকাডেমি লার্নিং অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, যেখান থেকে গিয়ে তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে এই কোর্সগুলোতে জয়েন করতে পারবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই এই কোর্সগুলোতে জয়েন করতে গেলে তোমাদের আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিতে হবে। তাই ভিডিও ডেসক্রিপশন বক্সে সাবস্ক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে, যেখান থেকে গিয়ে তোমরা ইজিলি আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে এই কোর্সগুলোতে জয়েন করে এই কোর্সগুলোর যে ক্লাস, সেই ক্লাস করে তোমরা তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি সেটাকে আরো ভালো এবং মজবুত করতে পারবে। ওকে, তো আজকে এই ক্লাসে আমি তোমাদের সাথে যে টপিকটা আলোচনা করব, ফান্ডামেন্টাল রাইটসের, রাইট টু ফ্রিডমের যে টপিকটা আলোচনা করব, সেটা হচ্ছে আর্টিকেল 20, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্স। তো আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আর্টিকেল 20, এবং আর্টিকেল 20তে আমাদেরকে যে রাইটটা দেওয়া হয়েছে সেই রাইটটা হচ্ছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্স। ওকে, তো চলো আমরা ডিটেলসে এই আর্টিকেলটা নিয়ে আলোচনা করি। প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্স, যে অধিকারটা বা যে রাইটটা আমাদেরকে দেওয়া হচ্ছে আর্টিকেল 20তে। আর এখানে তিনটে রাইট আমাদের দেওয়া হচ্ছে, তিনটে অধিকার আমাদের দেওয়া হচ্ছে। সোজা কথায় এই অধিকারটা দেওয়া হচ্ছে একজন অ্যাকিউজড পার্সনকে, মানে কি একজন অপরাধীকে। তো বলে রাখি, ভারতের সংবিধান একজন অপরাধীকেও, ঠিক আছে, কোনো একটা অপরাধীকেও কি করছে, পর্যাপ্ত অধিকার দিচ্ছে, যাতে তার বিচার যাতে কি হয় বলো, ফেয়ার ম্যানারে হয়। ঠিক আছে, ফেয়ার ট্রায়াল। ওকে, তো দেখো কি বলছে, আর্টিকেল 20 গ্র্যান্টস প্রোটেকশন এগেনস্ট আরবিটারি অ্যান্ড এক্সেসিভ পানিশমেন্ট টু অ্যাকিউজড পারসন, মানে একজন অপরাধী যাতে সে মৌলিক অধিকার পায়। ঠিক আছে, একজন অপরাধীর ক্ষেত্রে যাতে আইনের অপব্যবহার না হয়, একজন অপরাধীকে যাতে এক্সেসিভ পানিশমেন্ট না দেওয়া হয়, মানে দেখা যাচ্ছে সে যে অপরাধ করেছে সেই অপরাধের থেকে দেখা যাচ্ছে তাকে বেশি শাস্তি দেওয়া হচ্ছে, তো এরকম যাতে ঘটনা না ঘটে, তো সেই জায়গাতে কি করা হচ্ছে, একজন অপরাধীকে কিছু রাইট, কিছু ফ্রিডম হচ্ছে দেওয়া হচ্ছে আর্টিকেল 20। তাহলে আর্টিকেল 20 কি করছে, আর্টিকেল 20 সোজা কথায় একজন অপরাধীকে, ঠিক আছে, একজন অপরাধীকে কিছু অধিকার দিচ্ছে, এবং বলতে পারো এই অধিকারগুলো তাকে দেওয়া হচ্ছে যাতে সেই অপরাধীর বিরুদ্ধে যাতে কোনো রকম স্বৈরাচারী নিয়ম কানুন যাতে না প্রয়োগ করা যায়, বা দেখা যাচ্ছে সে যে অপরাধ করেছে সেই অপরাধের থেকে তাকে যাতে বেশি শাস্তি দেওয়া না দেওয়া হয়। তো সোজা কথায় যদি আমরা বলি যে আর্টিকেল 20 যেটা বলছে যে একজন অপরাধীও কি পাবে বলো, কিছু অধিকার পাবে। এরকম নয় যে সে অপরাধী বলে তার ক্ষেত্রে মৌলিক অধিকার কি হয়ে যাবে, অ্যাবসেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তার ক্ষেত্রে আমরা আইনের অপব্যবহার করতে পারবো, যেমন খুশি আইন তার ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারবো, একদমই নয়। ঠিক আছে, তো কি অধিকার দেওয়া হচ্ছে আর্টিকেল 20 থেকে একজন অপরাধীকে, একজন অ্যাকিউজড পারসনকে, তো চলো আমরা সেটা দেখে নিই। তো দেখো বলছে প্রথমেই পয়েন্ট এ তে, নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। নো এক্স পোস্ট ফ্যাক্টো ল মানে কি, দেখো বলছে নো পারসন শ্যাল বি কনভিক্টেড অফ এনি অফেন্স for violation of law in force at the time of the commission of the act. Okay, তো কি বলছে, convicted of any offense for violation of law in force at the time of commission of the act. তো বলছে যে একজন অপরাধী যখন অপরাধ করবে, একজন ব্যক্তি যখন কোনো একটা অপরাধ করবে, ঠিক আছে, সে যে সময় অপরাধটা করছে সেই সময়ের যে আইন, সেই আইন অনুযায়ী তাকে কি করতে হবে, শাস্তি দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি আবারও বলছি, একজন ব্যক্তি যখন কোনো অপরাধ করছে, ঠিক আছে, একজন ব্যক্তি যখন কোনো অপরাধ করছে সেই সময়ের যে আইন, সেই আইন অনুযায়ী তাকে কি করতে হবে, শাস্তি দিতে হবে। ওকে, আর কি বলছে নাম্বার 2, সাবজেক্ট টু পেনাল্টি গ্রেটার দ্যান দ্যাট প্রেসক্রাইবড বাই ল ইন ফোর্স অ্যাট দ্য টাইম অফ কমিশন অফ দ্য অ্যাক্ট। ওকে, এবং একজন ব্যক্তি যখন অপরাধ করছে, ঠিক আছে, একজন ব্যক্তি যখন অপরাধ করছে, ঠিক আছে, যে আইন অনুযায়ী সে অপরাধী, তো
সে আইনে যে শাস্তিটা বলা হয়েছে সেই শাস্তির বেশি শাস্তি আমরা তাকে দিতে পারবো না। তাহলে সোজা কথায় নো এক্স পোস্ট ফ্যাক্টো ল মানে হচ্ছে এটাই, সোজা কথায় যদি বলো যে বলা হচ্ছে যে একজন ব্যক্তি যখন অপরাধ করবে সেই সময়ের যে আইন, সেই আইন অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে, সেই আইন অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে, এবং সেই আইনে যে শাস্তি বলা আছে তার থেকে বেশি শাস্তি আমরা তাকে দিতে পারবো না। তাহলে ধরে রাখো আজকে আমি যদি কোনো অপরাধ করি 5th জানুয়ারি 2022, তাহলে এই সময়ে যে অপরাধটা আমি করছি এবং সেই অপরাধের ওপর যে আইন আছে সেই আইন অনুযায়ী আমাকে শাস্তি দিতে হবে, এবং সেই আইনে যে পানিশমেন্টটা বলা আছে সেই পানিশমেন্টই কিন্তু আমাকে দেওয়া হবে, তার থেকে বেশি পানিশমেন্ট আমাকে দেওয়া যাবে না। ওকে, সেকেন্ড কি বলছে, বি পয়েন্টে বলছে দেখো নো ডাবল জিওপার্ডি। নো ডাবল জিওপার্ডি মানে কি, নো পারসন শ্যাল বি প্রসিকিউটেড অ্যান্ড পানিশড ফর সেম অফেন্স মোর দ্যান ওয়ান্স। একজন ব্যক্তিকে আমরা একই অপরাধে কি করতে পারবো না, দুইবার শাস্তি দিতে পারবো না। ঠিক আছে, আমি যখন একটা অপরাধ করব সেই অপরাধে যখন আমি শাস্তি পেয়ে যাব সেই অপরাধে আমাকে ভারতবর্ষের আদালত আর কি করতে পারবে না, শাস্তি দিতে পারবে না। তাহলে একই অপরাধে কাউকে কি করা যাবে না, দুইবার শাস্তি দেওয়া যাবে না। আর নাম্বার 3 কি বলছে, নো সেলফ ইনক্রিমিনেশন। নো সেলফ ইনক্রিমিনেশন মানে কি, দেখো বলছে নো পারসন অ্যাকিউজড অফ এনি অফেন্স শ্যাল বি টু বি আ উইটনেস এগেনস্ট হিমসেলফ। সোজা কথায় অপরাধীকে কখনো নিজের বিরুদ্ধে কি করা যাবে না, সাক্ষী হিসাবে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তাহলে অপরাধীকে কি বলা হচ্ছে, কখনোই নিজের বিরুদ্ধে সাক্ষী হিসাবে ব্যবহার করা যাবে না। ওকে, তাহলে এখানে দেখো তিনটে প্রোটেকশন সোজা কথা দেওয়া হচ্ছে একজন অ্যাকিউজড পারসনকে, মানে একজন অপরাধীকে। তো এই তিনটে প্রোটেকশন কি, তিনটে প্রোটেকশনের মধ্যে প্রথমটাই হচ্ছে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, মানে একজন ব্যক্তি যখন অপরাধ করবে, একজন অপরাধী যখন অপরাধ করেছে সেই সময়ের যে আইন সেই আইন অনুযায়ী তাকে কি করা হবে, শাস্তি দেওয়া হবে, এবং সেই আইনে যে সর্বোচ্চ শাস্তি বলা আছে তার বেশি শাস্তি তাকে দেওয়া যাবে না। সেকেন্ড হচ্ছে অপরাধীকে, কোনো ব্যক্তিকে একই অপরাধে দুইবার শাস্তি দেওয়া যাবে না। আর থার্ড হচ্ছে অপরাধীকে কখনোই নিজের বিরুদ্ধে সাক্ষী হিসাবে ব্যবহার করা যাবে না। তাহলে এই যে তিনটে প্রোটেকশন, এই তিনটে প্রোটেকশন একজন ব্যক্তিকে, একজন অ্যাকিউজড পারসনসকে ভারতের সংবিধান থেকে দেওয়া হচ্ছে আর্টিকেল 20-তে। তাহলে আর্টিকেল 20 যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন অপরাধীকেও কি করা হচ্ছে বলো, প্রোটেকশন দেওয়া হচ্ছে, একজন অপরাধীকেও অধিকার দেওয়া হচ্ছে যাতে তার ক্ষেত্রে আইনের কি না হয়, অপব্যবহার না হয়, তার ক্ষেত্রে যাতে কখনোই পানিশমেন্ট সে যে অপরাধ করেছে তার থেকে বেশি যাতে না দেওয়া হয়, মানে সোজা কথায় ফেয়ার ট্রায়াল। ঠিক আছে, ফেয়ার ট্রায়াল। ওকে, কিন্তু আমরা আরেকটু ডিটেলসে আলোচনা করব এই বিষয়টা যে এই এক্স পোস্ট ফ্যাক্টো ল মানে কি। দেখো এক্স পোস্ট ফ্যাক্টো ল মানে হচ্ছে, বলছে অ্যান এক্স পোস্ট ফ্যাক্টো ল ইজ ওয়ান দ্যাট imposes penalty retrospectively, that is upon acts already done or which increase the penalties for such act। ঠিক আছে, তো এক্স পোস্ট ফ্যাক্টো ল মানে কি, যেখানে আইনটার কি করা হচ্ছে, রেট্রোস্পেক্টিভ এফেক্ট। রেট্রোস্পেক্টিভ এফেক্ট মানে কি, ধরো আইনটা হয়েছে 2021 সালে আর বলা হয়েছে যে আইনটা কার্যকর হবে 2019 সালে, তো এটাকেই বলা হয় রেট্রোস্পেক্টিভলি এফেক্ট। তো ফর এক্সাম্পল ধরে নাও যে 2021 সালে, ঠিক আছে, 2021 সালে আমি একটা অপরাধ করেছি। ঠিক আছে, ধরো 2021 সালে আমি অপরাধ করেছি চুরি, এবং 2021 সালে যে আইন রয়েছে সেই আইনের চুরির সর্বোচ্চ শাস্তি আছে 1 বছরের জেল। ঠিক আছে, 1 বছরের জেল চুরির সর্বোচ্চ শাস্তি 2021 সালে। ওকে, তো আমি চুরি করেছি 2021 সালে, তাহলে সেই ক্ষেত্রে আমার শাস্তি কি হবে, অবশ্যই আমার শাস্তি হবে হচ্ছে 1 বছরের জেল। ঠিক আছে, আমার 1 বছরের জেল হবে। তো এবার ভাবো এই যে আইনটা, এই আইনটা 2021 সালে হয়েছে যে চুরির ক্ষেত্রে কি করা হচ্ছে, সর্বোচ্চ শাস্তি 1 বছর করা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে 2019 সালে
চুরির ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি ছিল, চুরির ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি ছিল 6 মাসের জেল, 6 মান্থ জেল। ঠিক আছে, 6 মান্থ জেল। তাহলে 2019 সালে আইন কি ছিল? চুরির ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি 6 মাসের জেল। 2021 সালে কি হয়েছে? 1 বছর, 1 বছর। ঠিক আছে, তাহলে এই যে আইনটা 2021 সালে হয়েছে, এই আইনটাকে কখনোই কিন্তু আমরা কার্যকর করতে পারবো না 2019 সাল এই সময় থেকে। এবার ভাবো এইখানে ফর এক্সাম্পল 2021 সালে ধরো আইনটা হয়েছে 1 জানুয়ারি, 1 জানুয়ারি দেখা যাচ্ছে পার্লামেন্ট আইন করে কি করেছে? চুরির যে সর্বোচ্চ শাস্তি সেটা 6 মাস থেকে বাড়িয়ে 1 বছর করেছে। এবার ধরে নাও যে 2020 সালের ডিসেম্বর মান্থ, 2020 সালের ডিসেম্বর মান্থ, এই ডিসেম্বর মান্থে ধরো একজন ব্যক্তি যে চুরি করেছে, ঠিক আছে, ডিসেম্বর মান্থে একজন ব্যক্তি যে চুরি করেছে এ, তাহলে ভাবো ডিসেম্বর মান্থে একজন ব্যক্তি যে চুরি করছে, তাহলে তখন চুরি হচ্ছে অপরাধ এবং সেই অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কি আছে? 6 মাসের জেল। কিন্তু ঠিক তার 1 মাস পরই 2021 সালে কি হয়েছে? আইনটা পরিবর্তিত হয়েছে এবং যেখানে পেনাল্টিটা কি হয়েছে, পানিশমেন্টটা কি হয়েছে? 6 মাস থেকে বাড়িয়ে 1 বছর হয়েছে। এবার এই ব্যক্তির বিচার কার্য সম্পূর্ণ হতে হতে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে হয়ে গেছে কি বলো? 5th jan 2021, 5th jan। তো 5ই জানুয়ারি ভারতবর্ষের আদালত একে কি করছে? দোষী সাব্যস্ত করছে ওই চুরির জন্য এবং তাকে শাস্তি দিচ্ছে। তাহলে এর ক্ষেত্রে শাস্তিটা কি হবে? এর ক্ষেত্রে শাস্তিটা কিন্তু 6 মান্থ ইমপ্রিজনমেন্টই হবে। কখনোই কিন্তু এই 1 ইয়ার ইমপ্রিজনমেন্ট কিন্তু এর ক্ষেত্রে আমরা কি করতে পারবো না? অ্যাপ্লাই করতে পারবো না। কেন পারবো না? কারণ এ যখন অপরাধ করছে, সে অপরাধটা কখন সে করছে? ডিসেম্বর মান্থ 2020। আর তখন চুরির ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কি আছে বলো? 6 মাসের জেল। ঠিক আছে, তাহলে কখনোই কিন্তু এই যে 2021 সালে আইনটা পরিবর্তিত হলো, পানিশমেন্টটা বাড়ানো হলো, এই যে চেঞ্জ রুলটা আমরা কখনোই কিন্তু এর ক্ষেত্রে কি করতে পারবো না? অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, তাই এটাই বলছে যে এক্স পোস্ট ফ্যাক্টো ল মানে হচ্ছে যেখানে আইনটার আমরা কি করছি বলো? রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিচ্ছি। রেট্রোস্পেক্টিভ এফেক্ট মানে কি? পাস্ট থেকে আমরা আইনটাকে কি করছি বলো? কার্যকর করছি। 2021 সালে আইনটা হয়েছে, আমরা বলছি 19 সাল থেকে কার্যকর। বলছে না, ঠিক আছে, তো এটাই হচ্ছে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। ঠিক আছে, এবার এইখানে দেখো বলছে যে দ্য এনাক্টমেন্ট অফ সাচ ল ইজ প্রহিবিটেড বাই দ্য ফার্স্ট প্রভিশনস অফ আর্টিকেল 20। তাহলে এই যে একটা আইনের আমরা রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিতে পারবো না, এটাই প্রহিবিট করা হচ্ছে এই পয়েন্টটাতে, যে বলা হচ্ছে যে একজন ব্যক্তি যখন অপরাধ করবে সেই সময় যে আইন, যখন সে অপরাধটা করছে সেই সময়ের যে আইন, সেই আইন অনুযায়ী তাকে কি করতে হবে? শাস্তি দিতে হবে। ঠিক আছে, তাহলে এই যে এক্স পোস্ট ফ্যাক্টো ল এটাকেই প্রহিবিট করা হচ্ছে আর্টিকেল 20 থেকে। কিন্তু এখানে দেখো আরেকটা বিষয় বলা হচ্ছে, দিস লিমিটেশন ইজ ইম্পোজড অনলি অন ক্রিমিনাল ল নট আ সিভিল ল। তাহলে রেট্রোস্পেক্টিভ এফেক্ট আমরা ক্রিমিনাল ল এর ক্ষেত্রে দিতে পারবো না, কিন্তু সিভিল ল এর ক্ষেত্রে বা ট্যাক্স ল এর ক্ষেত্রে আমরা রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিতেই পারবো। ঠিক আছে, তাহলে ক্রিমিনাল ল এর ক্ষেত্রে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া যাবে না, কিন্তু সিভিল ল বা ট্যাক্স ল এর ক্ষেত্রে কি বলো? দেওয়া যাবে। ক্রিমিনাল ল মানে কি? ক্রিমিনাল ল মানে সোজা কথাই অফেন্স এগেইনস্ট সোসাইটি, মানে ধরে রাখো ডাকাতি, ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে তোমার মার্ডার, এই যেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ক্রিমিনাল অফেন্স। আর সিভিল অফেন্স মানে কি? ধরে রাখো ম্যারেজ হতে পারে, ডিভোর্স হতে পারে, প্রপার্টি ইস্যু হতে পারে, সাকসেশন অফ প্রপার্টি। সিভিল ল মানে কি? সিভিল ল মানে হচ্ছে ফ্যামিলি ল। ঠিক আছে, যেখানে আমরা বলবো যে অফেন্স এগেইনস্ট দ্য ইন্ডিভিজুয়াল, মানে একটা ব্যক্তির সাথে একটা ব্যক্তির সমস্যা। আর ক্রিমিনাল অফেন্স বা ক্রিমিনাল ল মানে কি? যেখানে অফেন্স এগেইনস্ট হচ্ছে সোসাইটি। ঠিক আছে, চুরি, ডাকাতি, প্রতারণা, হোয়াট এভার, মার্ডার। ওকে, তো এই হচ্ছে বিষয়। তাহলে ক্রিমিনাল ল এর ক্ষেত্রে কি করা যাবে না? রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া যাবে না, কিন্তু সিভিল ল এর ক্ষেত্রে এবং ট্যাক্স ল এর ক্ষেত্রে কি হতে পারে? রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের সংবিধান আর্টিকেল 20 যেখানে বলা হচ্ছে কি যে আমরা কি করতে পারবো না? ক্রিমিনাল ল এর হচ্ছে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিতে পারবো না। ঠিক আছে, 2019 সালে 2021 সালে কি হলো? আইনটা পরিবর্তিত হলো যে চুরির ক্ষেত্রে 1 বছরের কি বলো? জেল। এটাকে আমরা এফেক্ট দিতে পারবো না কি 2019 থেকে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা চলে আসি সেকেন্ড যে প্রভিশনটা, সেটা হচ্ছে দ্য প্রোটেকশন এগেইনস্ট ডাবল জিওপার্ডি।
ঠিক আছে, দ্য প্রোটেকশন এগেনস্ট ডাবল জিওপার্ডি ইজ অ্যাভেলেবল only in proceeding before a court of law or judicial tribunal. In other words, it is not available in proceeding before the departmental or administrative authorities as they are not of judicial nature. ঠিক আছে, তাহলে ভারতবর্ষের আদালত কাউকে কি করতে পারবে না, একই অপরাধে দুইবার শাস্তি দিতে পারবে না। তো ধরে রাখো একজন সরকারি ব্যক্তি, একজন ধরে রাখো সিভিল সার্ভেন্ট, ঠিক আছে, একজন সিভিল সার্ভেন্ট দেখা যাচ্ছে সে কোনো অপরাধ করেছে, ঠিক আছে, সে দেখা যাচ্ছে কোনো অপরাধ করেছে। তো সেই অপরাধে দেখা যাচ্ছে ভারতবর্ষের আদালত, ঠিক আছে, ভারতবর্ষে দেখা যাচ্ছে আদালত সেই ব্যক্তিকে কি করেছে বলো, পানিশমেন্ট দিয়েছে, ঠিক আছে, পানিশমেন্ট দিয়েছে। এবার দেখা যাচ্ছে ওই অফেন্সের কারণে ওই সিভিল সার্ভেন্টের এগেনস্টে তার ডিপার্টমেন্টও কি করেছে বলো, স্টেপ নিয়েছে, এবং তার ডিপার্টমেন্ট কি করেছে, ওই সিভিল সার্ভেন্টকে দেখা যাচ্ছে সাসপেন্ড করে দিয়েছে, সাসপেন্ড করে দিয়েছে। ওকে, তাহলে এবার এই সিভিল সার্ভেন্ট তো বলতেই পারে যে আমি তো একই অপরাধে দুইবার শাস্তি পাচ্ছি, ভারতবর্ষের আদালত আমাকে শাস্তি দিচ্ছে, আমার ডিপার্টমেন্টও আমাকে কি শাস্তি দিচ্ছে, সাসপেন্ড। তো বলছে যে না, এই যে বলা হচ্ছে নো ডাবল জিওপার্ডি, একই অপরাধে দুইবার শাস্তি দেওয়া যাবে না, তা সেই ক্ষেত্রে বলছে যে ভারতবর্ষের আদালত বিচার ব্যবস্থা কি করতে পারবে না, বিচার বিভাগ কি করতে পারবে না, কোনো ব্যক্তিকে একই অপরাধে দুইবার শাস্তি দিতে পারবে না। কিন্তু ভাবো একজন সিভিল সার্ভেন্ট একটা অপরাধ করেছে, সেই অপরাধে তাকে ভারতবর্ষের আদালত শাস্তি দিয়েছে, এবং সেই অপরাধে তার ডিপার্টমেন্টও কি করতে পারে, তার এগেনস্টে স্টেপ নিতে পারে। এটা নয় যে তার ডিপার্টমেন্ট তার এগেনস্টে কি বলো স্টেপ নিতে পারবে না সেই অফেন্সের কারণে, ঠিক আছে। তো ফর এক্সাম্পল ধরো একজন সিভিল সার্ভেন্ট দেখা যাচ্ছে তিনি দুর্নীতি করেছেন, তাহলে সেই কারণে ভারতবর্ষের আদালতও কি করতে পারে, তাকে শাস্তি দিতে পারে, তার জেল হচ্ছে বা যাই হোক, ঠিক আছে, এবং দেখা যাচ্ছে তার ডিপার্টমেন্ট কি করেছে, তাকে সাসপেন্ড করেছে ওই দুর্নীতির কারণে। তাহলে এই যে বিষয়টা যে সিভিল সার্ভেন্টের এগেনস্টে দেখা যাচ্ছে কি বলো যে তার ডিপার্টমেন্টও কি বলো স্টেপ নিতে পারে, বা আমাদের বিচার বিভাগও স্টেপ নিতে পারে। তো এটাকে আমরা কখনোই বলবো না যে এটা কি হচ্ছে বলো ভায়োলেশন অফ আর্টিকেল 20। কারণ কি, এই যে ডিপার্টমেন্ট বা তার যে ডিপার্টমেন্ট তার এগেনস্টে যে স্টেপ নিচ্ছে, কারণ ডিপার্টমেন্ট ইজ নট আ জুডিশিয়াল, ঠিক আছে। তাহলে জুডিশিয়াল যেটা বলা হচ্ছে যে কোর্ট অফ ল বা ট্রিব্যুনাল, ঠিক আছে। তাহলে ভারতবর্ষের বিচার বিভাগ কি করতে পারবে না, কাউকে কোনো অপরাধে দুইবার শাস্তি দিতে পারবে না। কিন্তু একজন সিভিল সার্ভেন্ট তার এগেনস্টে তার ডিপার্টমেন্ট কি করতে পারে, স্টেপ নিতেই পারে। এটাকে আমরা কখনোই বলবো না যে এই ঘটনাটাকে আমরা কখনোই বলবো না যে ভায়োলেশন অফ আর্টিকেল 20, ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইট, বাট বিকজ ডিপার্টমেন্ট ইজ নট আ জুডিশিয়াল বডি। ওকে, আচ্ছা, আর লাস্ট যেটা সেটা হচ্ছে সেলফ ইনক্রিমিনেশন, ঠিক আছে। তো দেখো কি বলছে, দ্য প্রোটেকশন এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন এক্সটেন্ড টু বোথ ওরাল এভিডেন্স অর ডকুমেন্টারি এভিডেন্স, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম আর্টিকেল 20 যেখানে কি বলছে যে অপরাধীকে কখনো নিজের বিরুদ্ধে কি করা যাবে না, সাক্ষী হিসাবে ব্যবহার করা যাবে না, এবং সেটা কি বলছে, বলছে ওরাল এভিডেন্সও এবং ডকুমেন্টারি এভিডেন্সও, ঠিক আছে। দ্য প্রোটেকশন এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন এক্সটেন্ডেড টু বোথ ওরাল এভিডেন্স অ্যান্ড ডকুমেন্টারি এভিডেন্স, ঠিক আছে। কিন্তু একজন অপরাধীর ক্ষেত্রে, ঠিক আছে, যে যে বিষয়গুলো হতে পারে সেটা কি বলছে দেখো, কম্পালসারি প্রোডাকশন অফ ম্যাটেরিয়াল অবজেক্টস, কম্পালশন টু গিভ থাম ইমপ্রেশন, স্পাইসম্যান সিগনেচার, ব্লাইড স্পাইসম্যানস, কম্পালসারি এক্সিবিশনস অফ বডি, ঠিক আছে। তাহলে একজন ব্যক্তিকে, একজন অপরাধীকে কখনো আমরা নিজের বিরুদ্ধে, তার বিরুদ্ধে কি করতে পারবো না, সাক্ষী হিসেবে ব্যবহার করতে পারবো না। কিন্তু সে যে অপরাধ করেছে, ঠিক আছে, সে যে অপরাধ করেছে সেই অপরাধে, ঠিক আছে, সেই অপরাধের প্রমাণ হিসাবে আমরা কি করতে পারি, তার ব্লাড স্যাম্পল নিতে পারি, তার থাম্ব ইমপ্রেশন নিতে পারি, তার সিগনেচার আমরা নিতে পারি, ঠিক আছে। সোজা কথায় যে সে যে অপরাধী, ঠিক আছে, সে যে অপরাধী, সে যে অপরাধটা করেছে, তো সেটা প্রমাণের জন্য আমরা কি করতে পারি, তার ব্লাড স্যাম্পল নিতে পারি, তার সিগনেচার নিতে পারি, তার থাম্ব ইমপ্রেশন নিতে পারি, তার কাছ থেকে কোনো মেটেরিয়াল আমরা কি করতে পারি বলো, ডিমান্ড করতে পারি। দেখা যাচ্ছে যে অস্ত্রটা দিয়ে বা যে বিষয়টা দিয়ে দেখা যাচ্ছে সে কি করেছে বলো, সেই ব্যক্তিটাকে হার্ম করেছে। তাহলে বলছে অপরাধীকে আমরা নিজে তার বিরুদ্ধে সাক্ষী হিসেবে ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, অবশ্যই সে যে অপরাধ করেছে সেই অপরাধের সাথে যুক্ত, ঠিক আছে, বিষয়ে আমরা তার কাছ থেকে কি নিতে পারি বলো, আমরা থাম ইমপ্রেশনস,
সিগনেচার, ব্লাড স্যাম্পল আমরা নিতেই পারি সেই অপরাধের সঙ্গে সে যুক্ত আছে কি নেই সেটা প্রমাণ করার জন্য। এবং এখানেও দেখো বলছে ইট এক্সটেন্ড অনলি টু ক্রিমিনাল প্রসিডিং অ্যান্ড নট টু সিভিল প্রসিডিং। তাহলে এই যে অপরাধীকে নিজের বিরুদ্ধে সাক্ষী হিসেবে ব্যবহার করা যাবে না, তো এটা বলছে ক্রিমিনাল প্রসিডিং এর ক্ষেত্রে। সিভিল প্রসিডিং এর ক্ষেত্রে কি বলো, বলছে এটা হতেই পারে। ঠিক আছে, তাহলে নো সেলফ ইনক্রিমিনেশনস মানে কি অপরাধীকে নিজের বিরুদ্ধে সাক্ষী হিসাবে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, কিন্তু অপরাধীকে নিজের বিরুদ্ধে সাক্ষী হিসেবে ব্যবহার না করা গেলেও ঠিক আছে সেই অপরাধের সাথে যুক্ত ঠিক আছে কোনো ব্যক্তির আমরা কি নিতে পারি, ব্লাড স্যাম্পল, সিগনেচার, থাম্ব ইমপ্রেশনস আমরা নিতেই পারি। আর এই যে নো সেলফ ইনক্রিমিনেশনস এটা বলছে যে এটা এক্সটেন্ডেড হচ্ছে ক্রিমিনাল প্রসিডিং এর ক্ষেত্রে, সিভিল প্রসিডিং এর ক্ষেত্রে বা অর প্রসিডিং হুইচ আর নট ক্রিমিনাল নেচার সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের সাথে আজকে আলোচনার বিষয় আর্টিকেল 20 প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশনস ফর অফেন্স। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব আর্টিকেল 21 রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর অবশ্যই তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো। আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে আনএকাডেমির যে সাবস্ক্রাইব কোর্সগুলো সেই কোর্সগুলো অ্যাক্সেস করো এবং তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি সেটাকে আরো ভালো এবং মজবুত করো। আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে তোমরা তোমাদের মতো করে এখানে কি করতে পারবে, একটা রুটিন করে নিতে পারবে যেখানে তুমি কোন সময়ে ক্লাস করবে, ঠিক আছে, কোন কোর্সে তুমি ক্লাস করবে, কোন ব্যাচে তুমি ক্লাস করবে এবং কোন এডুকেটরের তুমি ক্লাস করবে। তাহলে এই সমস্ত যে বলতে পারো বেনিফিট তোমাকে দেওয়া হচ্ছে আনএকাডেমি থেকে, যেখানে তুমি তোমার মতো করে রুটিন করে এখানে তুমি তোমার পড়াশোনা শুরু করতে পারবে। এবং তুমি যে পড়াশোনাটা করছো তুমি কতটা তুমি তৈরি হয়েছো, কোথায় তোমার দুর্বলতা রয়েছে, এখনো তোমাকে কোন জায়গাটায় আরো বেশি জোর দিতে হবে সেটা বোঝার জন্য কি রয়েছে কুইজ, টেস্ট সিরিজ, প্র্যাকটিস সেটের মতো কি বলো তোমার ফিচার্সগুলো, যে ফিচার্সগুলো তোমাকে হেল্প করবে এটা বোঝার ক্ষেত্রে যে তুমি কতটা তৈরি হয়েছো, তোমার কোথায় দুর্বলতা। এবং যে কোনো ডাউট তুমি আনএকাডেমির এডুকেটরদের সাথে সেটা লাইভ ক্লাসে কি করতে পারবে, তুমি আলোচনা করতে পারবে। আর এই সমস্ত সুযোগ সুবিধা তুমি পেয়ে যাচ্ছ জাস্ট আনএকাডেমির একটা সাবস্ক্রিপশন প্ল্যানে। এবং বলে রাখি প্রত্যেকটা কোর্স আনএকাডেমি থেকে যে লঞ্চ করা হয় সেগুলো হচ্ছে কি বলে একদম স্ট্রাকচার্ড ওয়েতে, যেখানে একটা নির্দিষ্ট সিলেবাসের ওপর এডুকেটররা কি করে থাকেন, ক্লাস নিয়ে থাকেন। ওকে, এবং বলে রাখি আনএকাডেমি থেকে পার্সোনালিটি ডেভেলপমেন্টের ওপরও কি করা হয়, স্টুডেন্টদেরকে গাইড এবং হেল্প করা হয় যাতে একটা ইন্টারভিউর ক্ষেত্রেও একটা স্টুডেন্ট যাতে তার বেস্ট পারফরমেন্স যাতে দিয়ে আসতে পারে। আর এই সমস্ত সুযোগ সুবিধা তুমি পেয়ে যাচ্ছ এই সমস্ত এক্সামের ক্ষেত্রে। দেখতেই পাচ্ছ WBCS, WB টেট, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBP, WBPSI প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে। এবং এই সমস্ত সুযোগ সুবিধা তুমি পেয়ে যাচ্ছ জাস্ট একটা সাবস্ক্রিপশন প্ল্যানের মধ্যে, 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার অ্যান্ড 2 ইয়ার। এবং এই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে তোমরা 10% ডিসকাউন্টও পেয়ে যাবে। ঠিক আছে, 10% ডিসকাউন্টের জন্য তোমাদের ইউজ করতে হবে এই কোডটা Rahul101। Rahul101, this is my referral code. If you use this referral code you get maximum 10% discount on your subscription. ওকে, এবং এই সাবস্ক্রিপশনস তোমরা EMI তেও দিতে পারবে, আইদার ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড। ডেবিট কার্ডের ক্ষেত্রে অনলি HDFC ব্যাংক এলিজেবল, কিন্তু ক্রেডিট কার্ড অল ব্যাংক তোমরা এই সাবস্ক্রিপশন EMI তেও দিতে পারবে। ওকে, এবং অবশ্যই WBPSC GS 101 এই যে ইউটিউব চ্যানেল আনএকাডেমি থেকে ক্রিয়েটেড করা হয়েছে তোমাদের জন্য, তো এই ইউটিউব চ্যানেলও তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর নেক্সট ক্লাসের টপিক হচ্ছে আর্টিকেল 21 রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি।